প্রিয় শিক্ষার্থী, নবকুমারী ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি ফরিদা তুলনিসা। আজকে সপ্তম শ্রেণী রাষ্ট্রবিজ্ঞান বিষয় সম্পর্কে পাঠদান করব। আজকে অধ্যায়টা হচ্ছে প্রথম অধ্যায় এবং আমাদের আজকে অধ্যায়ের শিরোনাম হচ্ছে গৃহ ব্যবস্থাপনা ও গৃহ সম্পদ। দেখো আমার প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি তোমাদের গৃহ ব্যবস্থাপনা স্তর সম্পর্কে পড়িয়েছি। আজকে তোমাদের আমি গৃহ সম্পদ, এই গৃহ সম্পদের অংশটুকু আজকে পড়াবো। আর আজকে যে পড়াগুলো পড়াবো, আজকে পড়াগুলো থাকবে হচ্ছে সম্পদের বৈশিষ্ট্য, সম্পদের শ্রেণীবিভাগ এবং অর্থ, সময়, শক্তি। এটাও সম্পদের মধ্যেই পড়া অন্তর্ভুক্ত করে। এই বিষয়টা তোমাদের আজকে পড়াবো। তাহলে পার্ট 1, সম্পদ। সাধারণত আমরা যখন সম্পদ বলি, তাহলে সম্পদ বলতে কি বুঝি আমরা? সম্পদ বলতে বুঝি আমরা ধন সম্পত্তি, টাকা পয়সা, ঘর বাড়ি ইত্যাদি, তাই না? তাহলে এই যে আমাদের এই বিশাল চাহিদাটা, সেই চাহিদা পূরণের জন্য আমরা অনেকগুলো জিনিস ব্যবহার করি এবং যে জিনিসগুলো ব্যবহার করি সেটাই হচ্ছে কি সম্পদ। আর আমি যদি বইয়ের সংক্ষিপ্ত ভাষায় বলি, সম্পদ হচ্ছে কি চাহিদা পূরণের হাতিয়ার। আমাদের চাহিদা পূরণের জন্য আমাদের লক্ষ্য থাকে, সেই লক্ষ্যটা অর্জন করার জন্য আমাদের কি প্রয়োজন হয়? সম্পদের প্রয়োজন হয়। তাহলে সম্পদ এক কথা হচ্ছে কি চাহিদা পূরণের হাতিয়ার। এই সম্পদের কিছু বৈশিষ্ট্য রয়েছে। তাহলে দেখো বৈশিষ্ট্যগুলো কি। সম্পদের প্রথম যে বৈশিষ্ট্যটা আছে সেটা হচ্ছে কি সম্পদের উপযোগিতা। সম্পদের উপযোগিতা বলতে বোঝায় আমাদের সম্পদটা কি থাকতে হবে? উপযোগ থাকতে হবে। আমাদের সম্পদে যদি উপযোগ না থাকে তাহলে সেই সম্পদটা আমাদের ব্যবহারযোগ্য হবে না। যেমন তুমি যদি ইন্ডিয়ায় বেড়াতে যাও, ইন্ডিয়ায় বেড়াতে গিয়ে তুমি যদি বাংলাদেশের টাকা দিয়ে কিছু কিনতে চাও তাহলে কি পারবে? পারবে না। তোমাকে ইন্ডিয়ার টাকা দিয়ে ইন্ডিয়ার জিনিসপত্রগুলো কিনতে হবে। এই জন্য বলছে সম্পদের উপযোগিতা থাকতে হবে। তারপর বলছে সম্পদের সীমাবদ্ধতা। প্রতিটা সম্পদই হচ্ছে কি সীমাবদ্ধ। এই যে 24 ঘন্টা, এই 24 ঘন্টার ভিতরেই কিন্তু আমাদের সব কাজ করতে হয়। 24 ঘন্টা, দিন এবং রাত মিলে 24 ঘন্টা। 24 ঘন্টার বাইরে কি আমরা কোনো কাজ করতে পারি না। হ্যাঁ, তাহলে সময়ও কিন্তু আমাদের একটা সম্পদ। তারপর বলছে সম্পদ হচ্ছে কি সম্পদের ব্যবহার পরস্পর সম্পর্কযুক্ত। কিভাবে সম্পদের ব্যবহার পরস্পর সম্পর্কযুক্ত? দেখো, সময়, শক্তি, দক্ষতা, এটা হচ্ছে এক একটা সম্পদ। এই সম্পদগুলো যদি যৌথভাবে আমরা যৌথভাবে করি তাহলে এই যৌথ সম্পদ দিয়ে আমাদের কি করতে হয়? একটা লক্ষ্য আমরা পৌঁছাতে পারি। তারপর হচ্ছে শেষের যে সম্পদের বৈশিষ্ট্য কয়টা, সেটা হচ্ছে সকল সম্পদ হচ্ছে কি ক্ষমতাধীন। সকল সম্পদ ক্ষমতাধীন বলতে বোঝায়, ধরো তোমার বাবার কিছু জমি আছে, সেই জমিটা তোমার নামে দেওয়া হয় না, কিন্তু তুমি সেই জমি বিক্রি করে কিছু কিনতে চাও। এখন যদি জমিটা তোমার নামে নিজেরই না হয় তাহলে তুমি সেই জমিটা কিভাবে বিক্রি করবে? এই জন্য বলছে কি সকল সম্পদ ক্ষমতাধীন, মানে সম্পদটা যদি তোমার নামে থাকে তাহলে সেই বিনিময়ে তুমি কিছু কিনতে পারো। তাহলে এই যে সম্পদের বৈশিষ্ট্যগুলো আমরা দেখলাম। এখন আমরা পড়বো হচ্ছে কি সম্পদের শ্রেণীবিভাগ। সাধারণত সম্পদের শ্রেণীবিভাগ বলতে বোঝায় সম্পদকে বিভাগে ভাগ করা হয়েছে মানবীয় সম্পদ এবং অমানবীয় সম্পদ কিংবা বস্তুবাদী সম্পদ। মানবীয় সম্পদ বলতে যেটা বোঝায়, একটি পরিবারে আমরা কি করি? বিভিন্ন সদস্যের লোক বসবাস করি এবং সকল সদস্যের কি থাকে? অনেক গুণাবলী থাকে। আর এই গুণাবলীর মধ্যে কি থাকে? জ্ঞান, দক্ষতা, শক্তি। হ্যাঁ, আর এই জ্ঞান, দক্ষতা, শক্তিটাকে কি বলা হয়? মানবীয় সম্পদ। মানবীয় সম্পদটা কি করা যায় না? জ্ঞানটাকে স্পর্শ করা যায় না? যায়? জ্ঞানটাকে স্পর্শ করা যায় না, দক্ষতাকে স্পর্শটা করা যায় না এবং শক্তিটাকে স্পর্শ করা যায় না। এগুলো কি করতে হয়? উপলব্ধি করতে হয় এবং এইগুলো অর্জনের জন্য কি করতে হয়? উন্নয়ন করতে হয়। তাহলে আমি একটা উদাহরণ সহকারে করি। যদি তোমাদের ধরো ফারহান একজন মেধাবী ছাত্র, সে যদি তার মেধা আছে, সে কি করতে চায়? ক্লাসে প্রথম হতে চায়। তাহলে সে কি করবে? সে একজন মেধাবী ছাত্র, সেটা হচ্ছে তার একটা মানবীয় গুণ। সে কি করতে চায়? শ্রেণীতে প্রথম হতে চায়। তাহলে সে কি করবে? সময় মতো পড়াশোনা করবে। সময়ও কিন্তু একটা সম্পদ।
আর এই যে সে যে একটা প্রাতিষ্ঠানিক পড়াশোনা করবে তার জন্য কি দরকার হয়? অর্থের প্রয়োজন হয়। তাহলে এই যে মানবীয় সম্পদ, সে মানবীয় সম্পদগুলির মধ্যে যেগুলো পড়ে সেটা হচ্ছে কি? শক্তি, সময়, জ্ঞান, দক্ষতা এবং মনোভাব। আরেকটা সম্পদ রয়েছে সেটা হচ্ছে কি? অমানবীয় সম্পদ। অমানবীয় সম্পদ বলতে যেগুলো বোঝায়, যেগুলো আমরা স্পর্শ করতে পারি, দেখতে পারি এবং উপলব্ধি করতে পারি। যেমন ঘর বাড়ি, জমি জমা, অর্থ, যাবতীয় হচ্ছে কি অমানবীয় সম্পদ। আমাদের লক্ষ্য অর্জনের জন্য আমাদের কি দরকার হয়? অর্থের প্রয়োজন হয়। তারপর বলছে আমাদের ভবিষ্যতের জন্য আমাদের কি প্রয়োজন হয়? জমি জমা প্রয়োজন হয়। এই যে মানবীয় এগুলো হচ্ছে কি? অমানবীয় সম্পদ। পারিবারিক লক্ষ্য অর্জনের জন্য মানবীয় এবং অমানবীয় সম্পদ উভয় প্রকারের সম্পদই ব্যবহার করা হয়। আমাদের লক্ষ্য প্রয়োজনের জন্য আমাদের শুধু একটা সম্পদ না, আমাদের দুইটা সম্পদই প্রয়োজন হয়। সেটা কি? মানবীয় সম্পদের প্রয়োজন হয়, অমানবীয় সম্পদের প্রয়োজন হয়। তবে লক্ষ্য রাখতে হবে সম্পদগুলো যাতে যথাযথভাবে ব্যবহার হয়। কিভাবে? ধরো তুমি যদি সময়ের কাজ সময়ের মতো করো, তখন কি করতে হবে? এর যথাযথ ব্যবহার করা হবে। তা না বলে সময়টা কি হবে? অপচয় হবে। আবার আমরা কি করতে পারবো না? আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে কিন্তু পৌঁছাতে পারবো না। অতএব পরিকল্পনা করে সম্পদ যথাযথভাবে ব্যবহার করলে আমরা কি করতে পারবো? আমাদের নির্দিষ্ট যে লক্ষ্যটা, সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো। হ্যাঁ, তাহলে এই যে সম্পদের শ্রেণীবিভাগের মধ্যে আমরা মানবীয় সম্পদ এবং অমানবীয় সম্পদগুলো বললাম। এছাড়া আরেকটা রয়েছে, সেটা হচ্ছে কি? অর্থ, সময় এবং শক্তি। তাহলে দেখো, অর্থ, সময়, শক্তি এই তিনটি হচ্ছে মূলত গৃহ সম্পদ। প্রতিটি পরিবারের এই কম বেশি বিভিন্ন রকমের সম্পদ রয়েছে। এই সম্পদ ব্যবহার করে আমরা বিভিন্ন লক্ষ্য অর্জন করতে পারি। সম্পদ সাধারণত বৈশিষ্ট্য অনুযায়ী প্রতিটি সম্পদই সীমিত। এই সীমিত সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে পারিবারিক লক্ষ্য অর্জন করা সম্ভব হয়। তাহলে দেখা গেছে যে আমাদের প্রতিটা পরিবারেই কি হয়? আমাদের সম্পদটা কিন্তু সীমাবদ্ধ। আর এই সীমাবদ্ধতার মধ্যে আমরা আমাদের কি করতে হবে? আমাদের লক্ষ্য অর্জন করতে হবে। প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে কি? অর্থ। হ্যাঁ, অর্থ হচ্ছে পরিবারের অন্যতম বস্তুগত সম্পদ। অর্থটাকে কি করতে পারি? আমরা দেখতে পারি, অর্থটাকে আমরা ছুঁতে পারি। অর্থাৎ অর্থটা হচ্ছে কি? বস্তুগত সম্পদ। মানুষ বেঁচে থাকার জন্য যে মৌলিক চাহিদা রয়েছে, সেই চাহিদা পূরণের জন্য কি দরকার হয়? অর্থের প্রয়োজন হয়। মৌলিক চাহিদাগুলো কি? অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং কি? বিনোদন। এই যে মৌলিক চাহিদাগুলো, সেই চাহিদাগুলো পূরণের জন্য আমাদের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে কি? অর্থের প্রয়োজন। প্রতিটা পরিবারে কোনো না কোনোভাবে অর্থ উপার্জন করে। চাকরি, ব্যবসা, পুঁজি বিনিয়োগ বা যে কোনো পেশার মাধ্যমে পরিবার টাকা পয়সা আয় করে। অন্যান্য বস্তুগত সম্পদের মধ্যে অর্থের কার্যকারিতা সবচেয়ে বেশি। অর্থের ক্রয় ক্ষমতা আছে। অর্থের বিনিময়ে আমরা প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সংগ্রহ করি। অর্থ দিয়ে আমরা পরিবারের সকল ব্যয়ভার মেটানো সম্পদ। তাহলে বলছে যে অর্থ যেহেতু একটা বিনিময় মাধ্যম, অর্থের মাধ্যমে আমরা কি করতে পারি? আমাদের পরিবারে যে চাহিদাগুলো, সেই চাহিদাগুলো পূরণ করতে পারি। তারপর বলছে অর্থ যে কাজগুলো করে বিনিময়ের মাধ্যম। বিনিময় বলতে কি বোঝায়? অর্থ হলো বিনিময় মাধ্যম। অর্থের পরিবর্তে প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়। আমাদের যা লাগে সেটার প্রয়োজনে আমরা কি করি? অর্থ দেই এবং সেই জিনিসটা আমরা পেয়ে থাকি। মূল্যের পরিমাপ। টাকার অঙ্কে আমরা জিনিসের দাম জানতে পারি। আমরা যদি কোনো জিনিস কিনতে যাই তাহলে জিজ্ঞেস করি প্রথমে কি? এই জিনিসটার দাম কত। তারপর সেই জিনিসটার দাম অনুযায়ী আমরা কি করি? টাকাটাকে দেই, তারপর সেই জিনিসটা পাই। ঋণ পরিশোধের মান। ঋণের লেনদেনের অর্থের মাধ্যমে হয়। ঋণ নেওয়ার জন্য কি দরকার হয়? অর্থের প্রয়োজন হয় এবং এই লেনদেনটাও কিন্তু অর্থের মাধ্যমেই হয়। সঞ্চয়ের ভাণ্ডার। ভবিষ্যতের জন্য আমরা অর্থ সঞ্চয় করি। আমরা যাতে ভবিষ্যতে সুন্দরভাবে চলতে পারি, স্বচ্ছভাবে চলতে পারি, এর জন্য আমরা কি করি? আমরা কিছু সঞ্চয় করি। আর এই সঞ্চয়টা কি করি? অর্থ দিয়ে সঞ্চয় করি। পারিবারিক জীবনে অর্থ সঠিকভাবে ব্যবহার করতে পারলে আমাদের অসীম চাহিদাগুলো সীমিত অর্থ দ্বারা পূরণ করা সম্ভব। অর্থকে পরিকল্পনাভাবে ব্যয় করতে হয়। অর্থ ব্যয়ের জন্য পূর্ব পরিকল্পনাকে বাজেট করে। সকলকে বাজেট করে অর্থ ব্যয় করে অভ্যাস গ্রহণ করতে হবে। তাহলে আমাদের সবচেয়ে প্রয়োজনীয় চাহিদাগুলো সঠিকভাবে পূরণ করতে পারবো এবং অকারণে অর্থ ব্যয় করার বদ অভ্যাস আমাদের
গড়ে উঠবে না। তাহলে বলছে যেহেতু আমাদের চাহিদা কি, আমাদের চাহিদা অনেক, আর আমাদের যে অর্থ সেটা হচ্ছে কি সীমিত, তাহলে বলছে আমরা যাতে অযথায় অপচয় না করি সেজন্য আমাদের কি করতে হবে, বাজেট করতে হবে। আর বাজেটটা কি, অর্থ ব্যয়ের পূর্ব পরিকল্পনাই হচ্ছে কি বাজেট। কেননা আমরা যাতে অযথা অর্থটা না নষ্ট করি এই জন্য আমাদের বাজেট অনুযায়ী চলতে হবে। তারপর আরেকটা যে সম্পদ রয়েছে সেটা হচ্ছে কি সময়। সময়টা কি, মানবীয় সম্পদের মধ্যে সময় হচ্ছে গুরুত্বপূর্ণ। সময় প্রকৃতি নিয়মেই বয়ে চলে, তবে জন্মের পর থেকে আমরা এই সম্পদের অধিকারী হয়ে যাই। সময় সীমিত সম্পদ, একে পরিমাপ করা খুবই সহজ, তবে এই পরিমাপের জন্য যেমন সবার জন্য 24 ঘন্টায় একদিন, কখনোই এর পারা যায় না বা একে সঞ্চয় করা যায় না। তাই সময় অনুযায়ী কাজ করতে হবে। অযথা সময় নষ্ট করা উচিত না। সময় সঠিক পরিকল্পনা করে আমরা যদি কাজ করি তবে সুষ্ঠুভাবে কাজ করে অভিষ্ট লক্ষ্য অর্জন করতে পারবো। তাহলে বলছে আরেকটা যে সম্পদ সেটা হচ্ছে কি সময় সম্পদ। সময়, ধরো আজকে যে শিশুটা জন্মগ্রহণ করছে তার জন্য 24 ঘন্টা, একদম বয়স্ক যে 70 বছরের বয়স তার জন্য কিন্তু সময় 24 ঘন্টা। সবার জন্য কি সময় পরিমাপ কিন্তু এক। এই জন্য বলছে আমরা যদি সময় অনুযায়ী আমাদের সময় কাজগুলো করি, হিসাব করি তাহলে আমরা কি করতে পারবো, এই সময় যে সম্পদটা সেই সম্পদের মধ্যে, এই সময় সম্পদের মধ্যেও আমরা আমাদের কি করতে পারবো, ভবিষ্যতের জন্য কিছু করতে পারবো। তুমি যদি সময়ের কাজ সময় করো তাহলে কি করতে পারবে, তুমি কিন্তু অনেক উঁচু একটা স্থানে পৌঁছাতে পারবে। আর তুমি যদি অযথা সময় নষ্ট করো তাহলে কি করতে পারবে না, তুমি কিন্তু তোমার টার্গেট অনুযায়ী কাজে যেতে পারবে না। তাহলে বলছে যে এই যে তোমরা পড়াশোনা করো, পড়াশোনার সময় কিন্তু পড়াশোনাই করবে, তারপর যখন বিনোদনের দরকার হবে তখন বিনোদন করবে। একটা সময়ের সাথে আরেকটা সময় মিলবে না। যখন যে সময়টা প্রয়োজন আমরা ঠিক সেই সময় কি করব, আমাদের কাজগুলো করব, তাহলে আমরা আমাদের অভিষ্টের লক্ষ্য পৌঁছাতে পারবো। আরেক ধরনের সম্পদ আছে সেটা হচ্ছে কি শক্তি। শক্তিও কিন্তু আরেক ধরনের সম্পদ। সেই সম্পদটা কি, এটা হচ্ছে আরেকটা মানবীয় সম্পদ। শক্তি সম্পদ ব্যবহার করে আমরা বিভিন্ন রকমের কাজ করতে পারি এবং লক্ষ্য পৌঁছাতে পারি। শক্তিটা কিন্তু আমরা দেখতে পারি না, এটা একটা কিন্তু মানবীয় সম্পদ। এই সম্পদটা আমরা অর্জন করতে পারি। সবার শক্তি একরকম না। প্রমাণ হিসেবে আমরা কেউ শক্তি দিয়ে অনেক কাজ করতে পারি, আবার কেউ অল্পতেই ক্লান্ত হয়ে পারি। অন্যান্য সম্পদের মধ্যে শক্তি ব্যবহার করে আমাদের যত্নবান হতে হবে এবং এমনভাবে কাজ করতে হবে যাতে আমাদের কাজ বেশি হয়, শক্তিটা ব্যয় কম হয়। সুতরাং আমাদের কম শক্তি ব্যয় করে বেশি কাজ করার চেষ্টা থাকতে হবে এবং অন্যান্য সম্পদের মধ্যে শক্তি সম্পদ কিন্তু সীমিত। এই যে সময় সম্পদ যেমন সীমিত, 24 ঘন্টা সবার জন্য, 24 ঘন্টাই হচ্ছে একদিন। শক্তিটাও কিন্তু সীমাবদ্ধ। ধরো তোমার এখন যে শক্তিটা আছে তুমি যখন 60 বছর বয়স হবে তখন কি তোমার সেই শক্তিটা হবে, কিন্তু হবে না। কিন্তু শক্তি থাকতেই কিন্তু তোমাকে শক্তিটা যথাযথভাবে ব্যয় করে কাজটা করতে হবে। এমনভাবে কাজ করতে হবে যাতে শক্তিটা অপচয় কম হয়, কাজটা সঠিকভাবে সম্পন্ন হয়। তাহলে আমরা কিভাবে শক্তিটা সঠিকভাবে ব্যয় করবো, বলছে দৈনন্দিন জীবনে আমাদের একটা কাজের তালিকা থাকতে হবে। আমরা যদি প্রতিদিন রুটিন মাফিক আমরা আমাদের কাজ করি তাহলে দেখা যাবে যে আমরা সেই কাজটা অতিভাবে করছি। হ্যাঁ, তারপর গুরুত্ব অনুযায়ী কাজগুলো সাজাতে হবে। তোমার যে কাজটা খুব বেশি দরকার সেই কাজটা আগে করতে হবে, যে কাজটা একটু কম প্রয়োজন সেই কাজটা পরে করতে হবে। এই জন্য বলছে গুরুত্ব অনুযায়ী কাজগুলো সাজাতে হবে। একটা কঠিন কাজের পর আরেকটা হালকা কাজ করতে হবে। তুমি যদি অনেকক্ষণ ধরে অনেক রকমের কঠিন কাজ করো না তাহলে দেখা যাবে তোমার শক্তিটা অনেক বেশি খরচ হয়। ধরো সাপোজ তুমি স্কুল থেকে যে কিছু খেয়ে তুমি যদি দেখা গেল ঘরটা ঝাড়ু দিয়ে ঘর মুছলে, তারপর কাপড় ধুলে, তারপর আবার গোসল করলে, তাহলে কি হবে, একসাথে অনেক রকমের বড় রকমের শক্তি ব্যয় কাজগুলো করলাম। এভাবে তুমি যদি আস্তে আস্তে একটা অল্প শক্তির কাজ করো, তারপর আবার বেশি শক্তির কাজ করো, তাহলে সেক্ষেত্রে তোমার রেস্টও হবে এবং কাজটাও পরিপূর্ণভাবে সম্পূর্ণ হবে। তারপর বলছে প্রয়োজনীয় বিশ্রাম, ঘুম এবং বিনোদনের ব্যবস্থা থাকতে হবে। তোমার শুধু সারাদিন কাজ করলে হবে না, তোমার কি থাকতে হবে, বিশ্রামের প্রয়োজন হবে, তোমার বিশ্রামের প্রয়োজন আছে, তারপর তোমার বিনোদনের প্রয়োজন আছে। যখন দেখবে তুমি তোমার খুব পছন্দের একটা অনুষ্ঠান দেখলে না, তারপর দেখবা তোমার কাজ করতে কিন্তু খুব আনন্দ, একটা আলাদা একটা ভালো লাগবে। হ্যাঁ, তাহলে এই জন্য বলছে শক্তি যথাযথ ব্যয় করার জন্য কিন্তু আমাদের
বিনোদনেরও প্রয়োজন আছে, আমাদের বিশ্রামের প্রয়োজন আছে এবং ঘুমের প্রয়োজন আছে। তারপর হচ্ছে কাজ করার বয়স, দক্ষতা বিষয়ে বিবেচনা করতে হবে। আমি তাকে যে কাজটা যে করবে তার বয়সের দিকে খেয়াল রাখতে হবে এবং তার দক্ষতার দিকে খেয়াল রাখতে হবে। তুমি যে কাজটা যে পারে না তাকে যদি সেই কাজটা দেওয়া হয় তাহলে সে কি করবে, অনেক সময় ধরে কাজটা করবে এবং তার অনেক বেশি শক্তি দরকার হবে। হ্যাঁ, এই জন্য বলছে বয়স অনুযায়ী, দক্ষতা অনুযায়ী কাজের বিবেচনা করতে হবে। তাহলে দেখো, এই যে আমরা আজকে গৃহ সম্পদ করলাম, সেই গৃহ সম্পদের মধ্যে আমরা আজকে সম্পদ নিয়ে আলোচনা করলাম, সম্পদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম, সম্পদের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করলাম এবং আরেকটা যে করলাম সেটা হচ্ছে কি অর্থ, সময় এবং শক্তি। এই অধ্যায়ের মধ্যে আরেকটা যে পাঠ হয়েছে সেটা হচ্ছে কি কাজ সহজীকরণ কৌশল। কাজ সহজীকরণ কৌশল, এই কাজ সহজীকরণ কৌশল বলতে বোঝায়, ধরো আমরা অনেক কাজ করি দৈনন্দিন জীবনে, সেই দৈনন্দিন জীবনে আমরা কাজগুলো যাতে সহজ হয় এবং আমাদের দেহভঙ্গি আকৃতি যাতে সঠিকভাবে থাকে, সেক্ষেত্রে কাজ অনেক কঠিন কাজও আমরা যদি করি সেই কাজটা কিন্তু আমাদের জন্য সহজ হয়ে যায়। তাহলে কাজ সহজীকরণ কৌশল বলতে বোঝায় কি নির্দিষ্ট একটা কাজে অল্প সময় বা শক্তি ব্যয় করা এবং নির্দিষ্ট সময় ও শক্তি ব্যয় করে অধিক কাজ করা, এটাই হচ্ছে কি কাজ সহজীকরণের কৌশল বোঝায়। তাহলে কাজ সহজীকরণের কিছু কৌশল রয়েছে। প্রথম যে কৌশলটা রয়েছে সেটা হচ্ছে কি দেহের অবস্থান এবং গতি পরিবর্তন করা। দেহের অবস্থান এবং গতির পরিবর্তন বলতে বোঝায় কাজ করার সময় অনেক সময় আমরা আমাদের দেহের ভঙ্গি কি হয়, মুভমেন্ট হয়, কখন আমরা এদিকে যাই, কখন আমরা ওদিকে যাই। তাহলে বলছে যে কাজ করার কৌশলটা এমন থাকতে হবে যাতে আমরা কাজ করছি ঠিকই, আমাদের শক্তিটা কম ব্যয় হচ্ছে এবং আমাদের কাজটা যাতে সহজ হয়ে যাচ্ছে। এক কথা মনে রাখতে হবে, প্রয়োজনীয় সরঞ্জামগুলো হাতের নাগালে রাখলে কোনো কিছু কাটার সময় কিংবা গতি উপর নিচ করার সময় আমাদের কাজগুলো খুব সহজ হবে। ধরো রান্না করার সময় মা রান্না করছে, মা রান্না করার জন্য হাতের কাজে যে প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে, যেমন বটি রয়েছে, চাকু রয়েছে, তারপর রান্নার জন্য ধোয়ার জন্য যে বেসিকটা সেটা কাছে রয়েছে। এই ক্ষেত্রে দেখা গেছে মা রান্না করতে কি করতে হবে না, খুব বেশি উপনিচ করতে হবে না কিংবা খুব বেশি কষ্ট করতে হবে না। অর্থাৎ আমাদের দেহ ভঙ্গিতে থাকতে হবে, সঠিক ভঙ্গিতে যদি থাকে তাহলে আমাদের কাজ করার শক্তিটা কি হবে, সহজ হবে। তারপর হচ্ছে কাজ করার স্থান ও কাজের সরঞ্জাম পরিবর্তন। কাজের জন্য স্থান এবং সরঞ্জাম প্রয়োজনীয় পরিবর্তন সাধন করা সহজ হবে। প্রত্যেক কাজের একটি নির্দিষ্ট স্থান, সেখানে কাজ করতে পারলে সময় শক্তি অপচয় হবে। রান্নাঘরের পাশে আছে, এখানে আমি আরেকটা উদাহরণ দিই, সেটা হচ্ছে কি কাজ করার স্থান এবং সরঞ্জাম পরিবর্তন। ধরো তুমি ইস্ত্রি করছো, ইস্ত্রিটা তুমি যদি খাটের উপর করো সেটা তোমার সুবিধা হবে, নাকি ইস্ত্রির টেবিলটা যদি ইস্ত্রি টেবিলের উপর যদি ইস্ত্রি করো ওটা সেটা সুবিধা হবে, কোনটা সুবিধা হবে? নিশ্চয়ই তুমি যখন টেবিলের উপর ইস্ত্রি করবে সেটা তোমার সুবিধা হবে। এই জন্য বলছে কাজ করার স্থান এবং সরঞ্জাম পরিবর্তন করা। তোমার কাজের ধরন অনুযায়ী কিন্তু তোমার যে সরঞ্জাম সেগুলো সঠিকভাবে থাকতে হবে। তারপর বলছে উৎপাদনের বিভিন্ন পরিবর্তন। কোনো কিছু উৎপাদন বা প্রস্তুত করার সময় বিভিন্ন পর্যায়ে পরিবর্তন আনতে হবে। বাড়ি পরিষ্কার করার জন্য প্রতিটি ঘর ভালোভাবে ধোয়া মোছা না করে তাহলে বলছে আলাদাভাবে ধোয়া মোছার প্রয়োজন হবে না, প্রথমে ঝাড়ু দিয়ে সেগুলো মুছলে। ধরো তো এখানে যে পয়েন্টটা বলছে সে পয়েন্টটা বলছে যে উৎপাদন বিভিন্ন পর্যায়ে পরিবর্তন। ধরো তুমি যদি ঘর ঝাড়ু না দিয়ে তুমি যদি ঘর মুছো তাহলে কি হবে, ঘরটা বেশি নোংরা হবে না, মুছতে বেশি কষ্ট হবে না। এই জন্য বলছে তুমি যদি ঘরটা আগে মুছো, তারপর যদি ঘরটা যদি আগে ঝাড়ু দাও তারপর যদি মুছো তাহলে তোমার কাজটা কি হবে, সহজ হয়ে যাবে। তারপর হচ্ছে বিভিন্ন কাজের উপকরণ পরিবর্তন। তাহলে এই যে আজকাল বিভিন্ন কাজের উপকরণ পরিবর্তন বলতে বোঝায় যে বিকল্প ব্যবহার। হ্যাঁ, অনেক সময় দেখা গেছে যে জন্মদিনে তুমি একটা জন্মদিন অনুষ্ঠান করতে যাচ্ছ, সেখানে তোমার অনেক লোকজন থাকবে, কিন্তু লোকজন খাওয়া দাওয়ার পর যে প্লেট বাটি, সেই প্লেট বাটিগুলো ধোয়ার জন্য তোমার বাই চান্স কাজের লোক নাই। সেক্ষেত্রে তুমি কি করবে, অন টাইম গ্লাস কিংবা প্লেট যদি ব্যবহার করো তাহলে তোমার অনুষ্ঠানের পর যে আলাদা একটা কাজের যে ঝামেলা, সেই ঝামেলাগুলো
থাকবে না। তাহলে এই যে কাজ সহজীকরণ, সেই সহজীকরণের পদ্ধতি অনুযায়ী যদি আমরা কাজগুলো করি তাহলে আমাদের কলা কৌশল কি থাকবে, ঠিক থাকবে, এবং আমরা এই কাজগুলো কি করতে পারবো, খুব সুন্দরভাবে নিজের মতো করে গুছিয়ে সহজভাবে কাজগুলো করতে পারবো। তাহলে দেখো আজকে শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের যে গৃহ সম্পদ পড়ালাম, সেই গৃহ সম্পদের সম্পদের বৈশিষ্ট্য, শ্রেণী বিভাগ এবং অর্থসম শক্তি এবং কাজ সহজীকরণের কৌশলগুলো তোমরা দেখবে। আর এই চ্যাপ্টারে আজকে আপাতত এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। এই চ্যাপ্টারটা থেকে যে সৃজনশীলটা থাকবে, দেখো সৃজনশীল পৃষ্ঠা নাম্বার 11, সৃজনশীল নাম্বার যেটা 1, সেটা অবশ্যই তোমরা কি করবে, ভালো করে পড়বে এবং সেই সৃজনশীলটা নিজের মতো লেখার চেষ্টা করবে। তাহলে আজকে এই পর্যন্তই থাক, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।